ঈশান হাসি মুখে ফোন রেখে পিছনে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। এখন তার মাকে এখানে আশা করেনি। তাসলিমা বানু রাগী চোখে তাকিয়ে আছে। ঈশান বুঝে গেছে তাসলিমা বানু ওর কথা শুনেই এমন করে তাকিয়ে আছে, কিন্তু কতটুকু শুনেছে তা জানে না। দিনা মেয়েটার সাথে সম্পর্ক আছে? কি হলো, চুপ করে আছিস কেন? কথা বল, ওই মেয়েটার সাথে তোর কিসের সম্পর্ক? তাসলিমা বানু ঈশানের গালে চড় মারে, হিসিয়ে বলে, যা বলেছিস, আর মুখ দিয়ে দ্বিতীয়বার ওই কথা বের করবি না। ওই মেয়ে এখনই ভুলে যা। আমার একদম পছন্দ না। ওই মেয়েকে ছেলের বউ হিসেবে আমি কোনো দিন মেনে নিব না। কথাগুলো বলে ঈশান নিজের জামা কাপড় গুছিয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে। তাসলিমা বানু যেন পাথর হয়ে দাঁড়িয়ে আছে, নিজের চোখকেই বিশ্বাস হচ্ছে না। ইরান মন খারাপ করে বসে আছে। যদি রান্নাঘরে থাকায় বুঝতে পারেনি কি নিয়ে কথা হয়েছে ইরান আর ঈশানের মাঝে। ইরানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মন খারাপ আপনার? আমার জন্য ঈশানটা ঠকে গেল। জ্যোতি এগিয়ে এসে জিজ্ঞাসা করে, কি হয়েছে? ইরান সকল কিছু জ্যোতিকে জানায়। আপনি মন খারাপ করবেন না, আপনার তো কোনো দোষ নেই, তাই না? সব তো বাবা আর ইমন করেছে। একদম বাবা বলবে না। তোমার কি মনে হয় ওই লোকটা বাবা হওয়ার যোগ্য? এসব বাদ দিন। আপনি তো সাহায্য করছেন ঈশানকে, সব ঠিক হয়ে যাবে। ভালো মানুষের সাথে নিশ্চয় ভালো কিছু হবে, শুধু সময়ের অপেক্ষা। আর হ্যাঁ, সব সময় সব কিছু নিয়ে নিজেকে দোষী করবেন না প্লিজ। আমি আপনাকে এমনভাবে দেখলে একদম সহ্য করতে পারি না। ইরান নিজের মুখে হাসি ফোটায়। এই তো এইবার লাগছে আমার বর। তাহলে এতক্ষণ কার বরের মতো লাগছে? পাশের বাসার রহিমা আপার বরের মতো। কথাটা বলে জ্যোতি খিলখিলিয়ে হেসে ওঠে। ইরানও দুষ্টু হেসে বলে, হুম, ঠিক আছে, আরেকজন নিয়ে আসবো, যার কাছে আমি মন খারাপ করে থাকলেও তার বরই মনে হবে আমাকে। জ্যোতি চোখ রাঙিয়ে তাকায়। মেরে ফেলবো একদম। অন্যের বর হওয়ার খুব শখ না? পাগলি, মজা করছিলাম। এভাবে তাকালে তো ভয় লাগে। একদম আমার কাছে আসবেন না, আপনার সাথে কথাই নাই। বলে জ্যোতি রান্নাঘরে চলে যায়। ইরান চিল্লিয়ে বলে, ঠিক আছে, কথা বলতে হবে না। কথা না বলে কাজে করে দেখাবো। কারোর ধারণার বাইরে জীবনে আর একটা শোকের ছায়া হুট করে নেমে আসবে। জীবন থেকে আর একজন চিরদিনের জন্য বিদায় নেবে। ঈশান বাড়ি থেকে বের হয়ে দিনাদের বাড়ির দিকে যায়, এক নজর মেয়েটাকে দেখার আশায়। নিজের জন্য থাকা একটা ঠাঁই খুঁজতে হবে। তার আগে চোখ দুটোর একটু শীতলতা দরকার। কোথায় জানি থাকতে হয় তাকে। আবার কবে না কবে দেখতে পাবে মেয়েটাকে। দিনা টিউবওয়েল থেকে পানি নিতে এসেছে, হাতে তার পানির জগ। কলপারের পাশে একটা গাছের আড়ালে কাউকে দেখতে পায়। একটু ভালো করে দেখে বুঝতে পারে এটা আর কেউ নয়, ঈশান। মুহূর্তেই দিনার চোখগুলো ছলছল করে ওঠে। ঈশানও মাথা বের করে দিনার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। কতদিন পর দেখতে পাচ্ছে, তাও কারোর সামনে থেকে ছুঁয়ে বা ভালো করে কাছাকাছি দেখার সুযোগ নেই। দিনা আশেপাশে চোখ বুলিয়ে ঈশানের দিকে এগিয়ে যাবে, এমন সময় তার মা বারান্দা থেকে বলে ওঠে, কি রে দিনা, এত সময় লাগে পানি আনতে? আমি তো কল চাপার শব্দও পাচ্ছি না। কি করিস তুই? দিনা শুকনো ঢোক গিলে বলে, এই তো মা, এক্ষুনি নিয়ে আসছি। দিনা তার মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে অসহায় ভঙ্গিতে ঈশানের দিকে তাকায়। চোখ দুটো দিয়ে নোনা জলের ধারা বয়ে চলেছে তার। নিজের ভালোবাসার মানুষটার কাছে না যেতে পারা, মন খুলে কথা না বলতে পারার যে কি কষ্ট, সেটা এখন দিনা প্রতিনিয়ত বুঝতে পারছে। এই যে এখন মন বলছে এক ছোটে গিয়ে ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়তে, বলতে, তোমার বুকে আমাকে শক্ত করে আগলে রাখো প্লিজ, কেউ যেন সেখান থেকে আলাদা করতে না পারে। কিন্তু সে এটা পারছে না। ঈশান দিনার মনের অবস্থাটাও বুঝতে পারে। মাথা নেড়ে চোখের ইশারায় নিজের কাজ করতে বলে। দিনা এক নজর ঈশানের দিকে তাকিয়ে কলপারে চলে যায়। জকে পানি ভরে বেরিয়ে আসে। চোখ বলে আবার ওই জায়গায়, কিন্তু কোথাও ঈশানকে দেখতে পায় না। এদিক ওদিক তাকিয়ে খোঁজার চেষ্টা করে, কিন্তু না, কোথাও ঈশান নেই, চলে গেছে। এরই মধ্যে মায়ের রাগী গলা ডাক আবার কানে এসে বাড়ি খায়। ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ঈশান চলে গেছে, হয়তো এক নজর দেখার জন্য এসেছিল।
দিনাও নিজের কষ্টটা নিজের ভিতরে লুকিয়ে রেখে ঘরে চলে যায়। ঈশান দিনাকে দেখে তার খুব কাছের বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। দুইজন খুব কাছের। ঈশান আগে জেনে নিয়েছে ফোন করে থাকার কোনো ব্যবস্থা করতে পারবে কিনা। তখন হৃদ বলল, চুপচাপ আমার বাড়িতে এসে পড়, যতদিন ইচ্ছা ততদিন থাক। ঈশান ঠিক আছে বলে ফোন রাখে। আপাতত নিজের একটা ব্যবস্থা করার আগে হৃদের বাসায় ভরসা, পরে একটা বাড়ি ভাড়া নিবে। হৃদও ওর বাবার সাথে ব্যবসা করে। এখন বেশিরভাগ দায়িত্ব হৃদের উপরই। হৃদের থেকে সে ধারণাও নিতে পারবে। তাছাড়া হৃদই তাকে ব্যবসা করার জন্য পরামর্শ দিয়েছে, বলেছে ঈশানকে সাহায্য করবে। ঈশান হৃদের বাসায় 2 দিন থেকে তারপর ইরানকে কল দেয়। কল দিয়েও যেন কেমন দ্বিধায় পড়ে যায়। কিভাবে টাকার কথা বলবে বুঝতে পারে না। ইরান হয়তো বুঝতে পারে ঈশানের ব্যাপারটা, ভাই যে তার টাকা খুঁজতে লজ্জা পাচ্ছে সেটাও বুঝতে পারে। ইরান তাই নিজে থেকেই বলে টাকা পাঠিয়ে দেবে। আগের সব ব্যবস্থা করে রেখেছে। তারপর ঈশানের থেকে কাজের সব পরিকল্পনা জানতে চায়। ঈশান সব কিছু বুঝে ভাইকে বলে। যদিও ইরানের ব্যবসা বিষয়ে তেমন একটা ধারণা নেই, তবে সব পরিকল্পনা শুনে মনে হচ্ছে ভালো কিছু করতে পারবে। ভালো করে মন দিয়ে নিষ্ঠার সাথে যেন কাজ করে বলে ইরান। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো ভাইয়া, আমি ইনশাল্লাহ পারবো। আমার জন্য দোয়া করো। তোমার এই ছোট ভাই তোমার ভরসা জায়গাটা রাখবে, শুধু সময়ের অপেক্ষা। তোর জন্য আমি সবসময় দোয়া করি। আমার বিশ্বাস আছে তোর উপর এগিয়ে যা তুই। ঈশানের বুকটা ভার হয়ে যায় এমন একটা ভাই পাওয়ার জন্য। হৃদের থেকে পরামর্শ নিয়ে ইরানের যেই টাকা দিয়েছে তা দিয়ে ছোট্টখাটো একটা কাপড়ের ব্যবসা শুরু করে ঈশান। প্রথম কয়েকদিন খুব ঝামেলায় পড়েছে, লসও খায় অনেক, কিন্তু ঈশান আশা ছাড়েনি। যে করে হোক তাকে পারতে হবে। যখনই মনোবল ভেঙে যায় ইরানের সাথে কথা বলে। দিনার মুখটা চোখ বন্ধ করে ভাবে। তখন আবার নতুন করে ভিতরে মনোবল সৃষ্টি হয়। কাজের পক্ষে সুযোগ বুঝে দিনাকে এক নজর দেখে আসতে ভুলে না। অন্যদিকে তাসলিমা বানু ঈশানের উপর রাগ করে একবার খবর নেওয়ারও চেষ্টা করেনি, কেমন আছে, কোথায় আছে। নিজের স্বামী তো এখন বাড়িতেই আসে না, নেশা করে বাইরে পড়ে থাকে। সংসারের প্রতি তার কোনো দায়িত্ব নেই। সে নিজের মতন আছে। কে কি করছে, কার কি হলো তাতে তার কিছুই যায় আসে না। সে নেশা করতে পারলেই হলো। ইমনের বউটার ইদানিং খুব ভাব বেড়েছে। নিজেকে রানী মনে করে। একটা কাজও এখন করে না। কিছু বললে মুখে মুখে তর্ক করে। আগে তাসলিমা বানু চোখ রাঙনিতে ভয় পেত, এখন দিন দিন সাহস বেড়েছে। ভয় পাবে দূরে থাক, কথা বললেও পাত্তাই দেয় না। ইমনটাও হয়েছে বউয়ের ভেড়া। বউয়ের কথায় উঠে আর বসে। অন্যায় করলেও একটা টুস শব্দ বের করে না। এই যে নিজের সামনে মাকে কথা শোনায় তাও চুপচাপ থাকে। তাসলিমা বানু প্রতিবাদ করলে লিমা তখন বলে, এতদিন আমার উপর অনেক ছড়ি ঘুরিয়েছেন, আর না, এটা এখন আমার শ্বশুরবাড়ি, আমার রাজত্ব। আমি যা বলবো তাই হবে। তোমার স্বামী আমার ছেলে হয়, ভুলে যেও না। আপনার ছেলের ওপর অধিকার বিয়ের আগে থেকেই ছিল, এখন আমার সব। প্রতিদিন দুজনে তর্কাতর্কি লেগেই আছে এই নিয়ে। ইরান কাজ থেকে এসে দেখে জুথি বারান্দার গ্রিলে মাথা ঠেকিয়ে মনমরা হয়ে আকাশ পানে তাকিয়ে আছে। ইরান পা বাড়িয়েও নিজের দিকে একবার তাকায়। ফ্রেশ হওয়া দরকার, তাই চুপচাপ ফ্রেশ হতে চলে যায়। কিছু সময়ের মাঝে ফ্রেশ হয়ে চলে আসে। জুথি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে। জুথি বুঝতেও পারেনি ইরান এসেছে। ইরান ধীর পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে জুথিকে জড়িয়ে ধরে। জুথির কাঁধে থুতনি রাখে। জুথি ঘাবড়ে যায়। পরক্ষণেই বুঝতে পারে মানুষটা কে। কি হয়েছে আমার বউয়ের? আমাকে রেখে সে আকাশ দেখছে কেন? কখন এলেন? মনে তো হচ্ছে হাত মুখ ধুয়েও ফেলেছেন। আমি তো টেরও পেলাম না। আমাকে ডাক দেননি কেন? আমার বউ ভাবনায় ছিল তাই ডাকিনি। এখন বলো তো মন খারাপ কেন? মন খারাপ না, বাড়ির কথা মনে পড়ছে? তা একটু পড়ছে, তবে একটা জিনিস ভাবছিলাম। ইরান জুথিকে নিজের দিকে ঘুরিয়ে নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে জানতে চায়। জুথি চোখ বন্ধ করে বলে, আসলে আমার একা একা ভালো লাগে না, একটা মানুষ দরকার। একটা নতুন অতিথি হলে ভালো হয়। ঠিক আছে, আমি দেখছি কাউকে পাই কিনা, কিন্তু এখন একজন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। জুথি চোখ খুলে ভ্রু কুঁচকে ফেলে। কিসের লোকের কথা বলছেন আপনি? তোমার হাতে হাতে কাজ করে দেওয়ার আর গল্প করার। আপনি আসলে একটা বোকা পুরুষ। টাকা খুব বেশি হয়েছে না? 2 জনের জন্য উনি আবার লোক রাখবে। আমি অন্য কাউকে চাই। কাকে? বোকা পুরুষ, আমি আমার পেটে আপনার অস্তিত্ব বহন করতে চাই।
ইরান জুথির কথায় থমকে যায়, তারপর নিজেকে স্বাভাবিক করে। জুথি নাকের সাথে নিজের নাক ঘষে বলে, আমিও কয়েকদিন ধরে ভাবছিলাম এই কথাটা।